যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথ জুড়ে ঘুরে তখন তার মধ্যে 4 ধরনের ত্বরণ কাজ করে এবং প্রত্যেকটা ত্বরণ নিয়ে আমরা এখন বিস্তারিত একটা আলোচনা করব। প্রথম যে ত্বরণটা আছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। তো এই কেন্দ্রমুখী ত্বরণটা কীভাবে কাজ করে? যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে তখন অবশ্যই তার মধ্যে একটা রৈখিক বেগ কাজ করবে এবং একটা কৌণিক বেগ কাজ করবে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা বস্তু সুন্দরভাবে বৃত্তাকার পথে ঘুরছে এবং এর মধ্যে থেকে আমি শুধুমাত্র রৈখিক বেগটাকে পিক করে নিয়ে যাব। তুমি জানো রৈখিক বেগ যখন থাকবে তার মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে মান থাকবে বা ম্যাগনিটিউড থাকবে, একটা হচ্ছে ডিরেকশন বা দিক থাকবে। রৈখিক বেগের যে মান থাকে সেটাকে আমরা স্পিড বলি বা দ্রুতি বলি এবং একই সাথে রৈখিক বেগের কিন্তু একটা ডিরেকশন থাকবে বা বলা যায় দিক থাকবে। মজার বিষয় হচ্ছে রৈখিক বেগের মান আমাদের একই হতে পারে, ভিন্ন হতে পারে। দ্যাট মিনস এটার মানটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হতে পারে অথবা ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল হতে পারে। তাহলে আমি বলতে পারি আমাদের রৈখিক বেগের মান সেম থাকতে পারে সব সময় অথবা নট সেম থাকতে পারে। তাহলে এটা দুই রকম হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের এখানে রৈখিক বেগের যে দিকটা আছে সে দিকটা কখনোই সেম থাকে না, এটা অল টাইম পরিবর্তনশীল হয়। তার মানে রৈখিক বেগের যে দিক এটা কখনোই সেম থাকে না। তুমি যদি এই অ্যানিমেশনের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ আমাদের রৈখিক বেগের দিকটা কিন্তু বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে এবং আমি দেখতে পাচ্ছি প্রতিটা মুহূর্তে কিন্তু এই স্পর্শকের দিকটা পরিবর্তন হচ্ছে। তার মানে আমি যদি সমরৈখিক বেগেও আমরা এই বৃত্তাকার বস্তুটাকে মানে বৃত্তাকার পথে যদি বস্তুটাকে চালাই তারপরেও কিন্তু ওই রৈখিক বেগের দিক বা ডিরেকশনটা সেম থাকবে না। যদি সেম না থাকে তাহলে আমরা স্পষ্ট বলতে পারি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর রৈখিক বেগ অবশ্যই পরিবর্তনশীল একটা বেগ এবং যেখানে আমাদের বেগের যে মানে টোটাল বেগটা যেখানে পরিবর্তন হয় সেখানে একটা নতুন জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ত্বরণ। কেননা বেগের পরিবর্তন ছাড়া কিন্তু ত্বরণ কাজ করবে না। এবং এই যে এখানে ডিরেকশন বা দিকের পরিবর্তনের জন্য একটা ত্বরণ কাজ করছে, এই ত্বরণটাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ এবং এই ত্বরণের যে ডিরেকশন বা দিক সেটা সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে একটা বিষয় দেখো, আমাদের এখানে কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে এবং কেন্দ্রমুখী ত্বরণটাকে এসি দিয়ে প্রকাশ করা হয়। কেন এসি দিয়ে প্রকাশ করা হয়? কারণ এটার ইংলিশ নাম হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, এই জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বরাবর আমাদের এখানে এসি কাজ করে। আর মজার বিষয় হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর আর কাজ করে। তাহলে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য ব্যাসার্ধ ভেক্টর যেদিকে কাজ করবে কেন্দ্রমুখী ত্বরণটা কিন্তু তার বিপরীত দিকে কাজ করবে। আবার আরেকটা বিষয় স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণের সাথে সবসময় আমাদের যে বেগটা আছে সেটা কিন্তু লম্বভাবে থাকে, তাই না? বেগ মানে হচ্ছে ভি বা রৈখিক বেগ। তাহলে এটা আমরা একটু লিখতে পারি রৈখিক বেগ ভি যেটা, এটা অল টাইম লম্বভাবে থাকে কেন্দ্রমুখী ত্বরণের সাপেক্ষে, অথবা কেন্দ্রমুখী ত্বরণটা হচ্ছে রৈখিক বেগের সাপেক্ষে লম্বভাবে থাকে। এখন আমরা ত্বরণের কিন্তু একটা ডেফিনেশন জানি, সেটা হচ্ছে সমর ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তো আমরা ওই সম্পর্ক অনুসারে যদি ত্বরণের সংজ্ঞাটা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্স টু জিরো, দ্যাট মিনস সময়ের পার্থক্য যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। তাহলে এখানে বেগের পরিবর্তনটা তুমি ধরে নাও ডেল ভি। ডেল ভি হচ্ছে আমাদের এখানে বেগের পরিবর্তন, ডেল টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে এই যে ডেল টি বা সময়ের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে আমরা সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হার বের করছি, এটাই কিন্তু আমাদের কেন্দ্রমুখী ত্বরণ হিসেবে কাজ করে। এবং এখানে এই কেন্দ্রমুখী ত্বরণটা তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র কেন্দ্র বরাবর কাজ করবে, অন্য কোথাও কিন্তু সে কাজ করবে না। এখন এই ত্বরণের মানটা কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে অথবা কনস্ট্যান্টও থাকতে পারে। সেটা কিভাবে আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথমে একটা অ্যানিমেশন তুমি দেখতে পাচ্ছ, সেখানে আমাদের কিন্তু কনস্ট্যান্ট স্পিডে এই বস্তুটা বৃত্তের চারপাশে ঘুরছে। কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে সমদ্রুতি। সমদ্রুতি মানে যে দ্রুতিটা পরিবর্তন হবে না। দ্রুতি কাকে বলা? আসলে বেগের মানকে দ্রুতি বলে। দ্যাট মিনস স্পিডটাকে আমরা দ্রুতি বলতে পারি। তার মানে আমি প্রথম কেসের জন্য একটা ছোট্ট কন্ডিশন লিখতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে বেগের মানটা দেখতে পাচ্ছ সেটাকে আমরা মডুলাস অফ ভি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সময়ের সাথে যদি বেগের মানের কোনো পরিবর্তন না ঘটে সেটাই হচ্ছে কি কনস্ট্যান্ট স্পিড বা সমদ্রুতি। তাহলে আমি এটাকে লিখতে পারি ডি ভি মডুলাস ডিভাইড বাই ডিটি, এভাবে লিখতে পারি। এবং এটা হচ্ছে কি সময়ের সাথে আমাদের বেগের মানের পরিবর্তনের হার। তো এটা যদি আমাদের শূন্য থাকে তখন আমি বলতে পারবো আমাদের ওই বস্তুটা সমরৈখিক বেগে চলছে। তাহলে সমরৈখিক বেগে চলার সময় তার বেগের যে মান বা স্পিড বা দ্রুতি সেটা সেম থাকছে। আর যখন আমাদের সমরৈখিক বেগে কোনো একটা বস্তু চলতে থাকবে বৃত্তাকার পথে তখন তার কেন্দ্রমুখী ত্বরণের মানটাও কনস্ট্যান্ট থাকবে বা তার মানটা পরিবর্তন হবে না। তার মানে আমাদের এই বস্তুর জন্য যে এসির যে মানটা আছে এটা কিন্তু সরাসরি ফিক্স থাকবে। তাহলে আমি একটু লিখে দিই আমাদের প্রথম কন্ডিশনের জন্য আমরা এখানে এসি যেটা পাবো সেই এসির মানটা সম্পূর্ণভাবে কনস্ট্যান্ট বা ধ্রুবক পাবো বা ফিক্সড একটা ভ্যালু পাবো, যার মান বাড়বেও না কমবেও না। তুমি যদি দ্বিতীয় ছবির দিকে তাকাও তুমি দেখতে পাচ্ছ
আমাদের এখানে যেই রৈখিক বেগের মান সেটা একবার বাড়ছে একবার কমছে। তার মানে রৈখিক বেগের মান বাড়ছে কমছে মানে কি, সময়ের সাথে রৈখিক বেগের যেই মানটা সেটা পরিবর্তন করছে। তাই যদি হয় তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ভি বার যেটা না ভি মডুলাস যেটা, এটা কিন্তু রৈখিক বেগের মান। তাহলে এটাকে আমি যদি ডি ডিটি অফ ভি বার মানে ভি মডুলাস লিখি, এটা হবে কি সময়ের সাথে রৈখিক বেগের পরিবর্তনের হার। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় ছবিতে সময়ের সাথে রৈখিক বেগের পরিবর্তনের হার কিন্তু শূন্য না, একবার আমাদের রৈখিক বেগের মান বাড়ছে আরেকবার হচ্ছে কমছে, তার মানে পরিবর্তন ঘটছে। তো যখন আমরা এরকম একটা ভ্যারিয়েবল রৈখিক বেগের মান নিব, তখন ওর উপর ভিত্তি করে আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণের মানও বাড়বে অথবা কমবে। তুমি দেখো যখন আমাদের স্পিডটা ডিক্রিজিং দ্যাট মিনস কমে যাচ্ছে, তখন কিন্তু কেন্দ্রমুখী ত্বরণও কমছে। আবার দেখো আমাদের এখানে স্পিডটা বাড়ছে বা ইনক্রিজিং হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে কেন্দ্রমুখী যে ত্বরণটা আছে তার মানও কি বাড়ছে। তার মানে এই কন্ডিশনের জন্য বা ইনক্রিজিং ডিক্রিজিং যেই স্পিডটা আছে বা দ্রুতিটা আছে তার জন্য এসি যে মানটা এটা কিন্তু ফিক্স থাকবে না, এটা ভ্যারি করবে বা সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হবে। তো এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, যেটা সবসময় লম্বাভাবে কাজ করে আমাদের যে রৈখিক বেগটা আছে তার দিকের সাথে। এখন এখানে আরেকটা ইকুয়েশন আছে, সেটা একটু দেখাই। কেন্দ্রমুখী ত্বরণের আরেকটা ছোট্ট ইকুয়েশন আছে, সেটা হচ্ছে অনেকটা এরকম, এসি ইজ ইকুয়াল টু উপরে আমাদের দিতে হবে হচ্ছে রৈখিক বেগের স্কোয়ার, নিচে দিতে হবে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে এখানে আমরা ভিটাকে বসালাম, এই ভি হচ্ছে সম্পূর্ণভাবে রৈখিক বেগের মান বা যেটাকে আমরা স্পিড বলে থাকি। তাহলে একটু মনে রাখতে হবে এটা কিন্তু সরাসরি রৈখিক বেগ ভেক্টর না, এটা কিন্তু মান। আর নিচে আমরা যে আর দিলাম এটা কিন্তু রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ ভেক্টরও না, এটা সম্পূর্ণ মান হিসেবে কাজ করবে। তাই যদি হয় আমরা কিন্তু এটাকে ভেঙে লিখতে পারি। তুমি জানো ভি মানে হচ্ছে রৈখিক বেগ, রৈখিক বেগের জন্য একটা সূত্র কাজ করে। কি সূত্র কাজ করে? সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে আমরা উপরে ওমেগা ইন্টু আর দিতে পারি, যেহেতু স্কোয়ার আছে তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার হবে, আর নিচে হবে আর। তাহলে এটা যদি আমি মডিফাই করি, আর স্কোয়ার আর একটা কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকবে ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে এসি বা কেন্দ্রমুখী ত্বরণের একটা সুন্দর সমীকরণ হচ্ছে কি ওমেগা স্কোয়ার ইন্টু আর, যেখানে ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ এবং আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আমরা এখানে যেই সমীকরণটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণভাবে মান নিয়ে কাজ করে, এখানে কিন্তু কোনো দিক নিয়ে কাজ করে না। তো আমি এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটা শুধুমাত্র মান নিয়ে কাজ করবে, কোনো ভেক্টর বা দিক নিয়ে কাজ করবে না। ভেক্টরের জন্য আমরা অন্যভাবে ইকুয়েশনটা নিয়ে কাজ করব। তো এই হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণ, এবং কেন্দ্রমুখী ত্বরণটা শুধুমাত্র কেন্দ্র বরাবর কাজ করবে। এখন মজার বিষয় হচ্ছে, তুমি জানো যেখানে ত্বরণ কাজ করে সেখানে কিন্তু বলও কাজ করে, তাই না? আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে বল যেখানে থাকবে ত্বরণ সেখানে থাকবে, অথবা ত্বরণ যেখানে থাকবে বল সেখানে থাকবে। তাই তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কেন্দ্র বরাবর যেহেতু একটা ত্বরণ কাজ করছে, তার মানে কেন্দ্র বরাবর অবশ্যই একটা বলও কাজ করবে, এবং এই বলটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। তো কেন্দ্রমুখী বলটাকে এফসি দিয়ে প্রকাশ করা হয়, এবং এই বলের উৎপত্তি শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের জন্য। তো আমরা আস্তে আস্তে বিস্তারিত জানবো কেন্দ্রমুখী বল সম্পর্কে। আমরা এখানে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের মধ্যেই সীমাবদ্ধ থাকি। তারপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ নির্ণয় করার যে রাশিমালা সেটা। তো এই রাশিমালা বের করার জন্য আমরা একটা ছবি দেখি, খেয়াল করে দেখো, এখানে একটা 2D প্লেনে বা বলা যায় দ্বিমাত্রিক একটা তলের মধ্যে একটা বস্তু বৃত্তাকার গতিতে চলছে। তো ধরে নাও কোনো একটা মুহূর্তে বস্তুটা ছিল এ নামক পজিশনে, এবং তারপরে সে বি নামক পজিশনে চলে আসলো। তো এখন এই যে বি নামক পজিশনে যে চলে আসলো, এই পজিশনে থাকা অবস্থায় আমাদের বস্তুটার উপর একটা নির্দিষ্ট কৌণিক বেগ কাজ করবে, এবং আমি ধরে নিলাম এই কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। একই সাথে যেহেতু বস্তুটা ঘুরছে, তার মানে এ থেকে শুরু করে বিতে তার কিন্তু একটা ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে আমাদের সমকৌণিক ত্বরণ, যেটাকে তুমি আলফা ধরে নিতে পারো। তাহলে খুব ভালো কথা যদি বলি, সেটা হচ্ছে বস্তুর উপর দুটো জিনিস কাজ করবে, একটা হচ্ছে কৌণিক বেগ, একটা হচ্ছে কৌণিক ত্বরণ। এখন আমি বি বিন্দুতে থাকা অবস্থায় বস্তুটার দিকে একটু ফোকাস করি। খেয়াল করো, বি বিন্দুতে যদি সে থাকে তাহলে কেন্দ্র থেকে শুরু করে সে আর পরিমাণ দূরত্বে বি বিন্দুতে থাকছে। তার মানে আর হচ্ছে কি তার ব্যাসার্ধ, অথবা আরকে যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি সেটা হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তা এখন আমি যেটা করব সেটা হচ্ছে বি বিন্দুতে যেহেতু বস্তুটা চলে গেছে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে, তার মানে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা বের করার চেষ্টা করব। সেটা করার জন্য বি বিন্দু থেকে একটা লম্ব টানবো আমি একদম কেন্দ্রে। এবং আরেকটা জিনিস ধরে নাও, তোমার যখন পজিটিভ এক্স অক্ষ বরাবর আমাদের বস্তুটা ছিল, দ্যাট মিনস এই বিন্দুতে যখন ছিল, এ থেকে যখন বিতে চলে আসলো, তখন কেন্দ্রে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ সে তৈরি করেছে। এবং এই যে এখানে আমি মার্ক করে দিয়েছি কোণটাকে, এই কোণটাকে তুমি থিতা ধরতে পারো। তার মানে থিতা হচ্ছে কি আমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক সরণ, যেটা এই বস্তুটাকে এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে গেছে। তাহলে থিতা কোণ পেলাম, এবং বস্তুটা যেহেতু ঘুরছে ওমেগা পরিমাণ
কণিক বেগে অল্প পরিমাণ কণিক ত্বরণে, তো সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ ভেক্টর আরকে বের করতে পারি। তাহলে আর হচ্ছে এখানে এক কথা অবস্থান ভেক্টর, এবং তুমি আর যদি বের করতে চাও তুমি দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা পয়েন্ট দিই, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমাদের কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু, তাহলে আমি কেন্দ্রটাকে ও ধরলাম, নিচে দেখালাম। তারপর আমি এখানে বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যে লম্ব টেনেছি, ধরো এটা হচ্ছে পি বিন্দুতে টেনেছি। তাহলে আমরা যদি বি বিন্দুতে যেতে চাই তাহলে প্রথমে কেন্দ্র থেকে শুরু করে পি বিন্দুতে যাব, দ্যাট মিনস এতটুকু দূরত্ব যাব, তারপর পি বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত যাব। তাহলে আর যদি হয় আমাদের এখানে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, তাহলে আর এর একটা উপাংশ কাজ করবে ওপি বরাবর, আরেকটা উপাংশ কাজ করবে পিবি বরাবর। তো যেহেতু আর ভেক্টরটা থিতা পরিমাণ কোণ তৈরি করে রেখেছে ওপি বরাবর, তার মানে ওপি বরাবর তার দূরত্বটা হবে আর কস থিতা, এবং যেহেতু আমাদের এখানে বিপিটা লম্ব হিসেবে আছে ওপি এর উপর, তার মানে এতটুকু দূরত্ব হবে আমাদের এখানে আর সাইন থিতা। তো এই যদি হয় আমাদের ঘটনা, তুমি দেখতে পাচ্ছ আর ভেক্টরে তাহলে দুটো উপাংশ কাজ করবে, একটা হচ্ছে আর কস থিতা আর একটা হচ্ছে আর সাইন থিতা। আবার দেখো আমি এখানে কিন্তু আরটাকে অবস্থান ভেক্টর বলেছি বি বিন্দুর, দ্যাট মিনস বস্তুটা তার কেন্দ্রের সাপেক্ষে বৃত্তাকার পথে কোন অবস্থানে রয়েছে সেটাই হচ্ছে আমাদের আর ভেক্টর বা অবস্থান ভেক্টর। এবং যেহেতু আর কস থিতাটা পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করে, তাই আমরা এখানে ছোট্ট করে একটা আই ক্যাপ দিতে পারি, এবং আর সাইন থিতা যেহেতু পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করে, তাই আমরা এখানে একটা ছোট্ট করে জে ক্যাপ দিতে পারি। তো এখন তুমি ধরে নাও আমাদের এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটার ভর হচ্ছে এম পরিমাণ ভর, এবং এই বস্তুটা আমাদের এই বিন্দু থেকে বি বিন্দুতে যে গিয়েছে যাওয়ার সময় তার টোটাল যে সময় লেগেছে সেটা হচ্ছে টি পরিমাণ সময়। তাহলে টি পরিমাণ সময় যদি সে থিতা পরিমাণ কণিক সরণ অতিক্রম করে, তাহলে তার যেই কণিক বেগটা হবে দ্যাট মিনস ওমেগা, এর মান কী হবে আমাদের এখানে থিতা, এটার মান হবে ওমেগা ইন্টু টি, যেটা তোমরা জানো। তাহলে কণিক সরণ থিতা টি সময় পরিমাণে কতটুকু হবে, কণিক বেগ গুণন সময় এতটুকু হবে। তাহলে আমরা এখানে চাইলে থিতার জায়গায় এই সমীকরণের মানটা বসিয়ে দিতে পারি। তাহলে তুমি এখানে যদি এটা বসিয়ে দাও তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে হবে আর কস থিতার জায়গায় বসবে ওমেগা ইন্টু টি ইন্টু আই, আই মানে হচ্ছে আই ক্যাপ, প্লাস হচ্ছে এখানে আর সাইন থিতা, থিতার জায়গায় বসবে ওমেগা টি, আর এখানে বসবে হচ্ছে জে ক্যাপ। তাহলে এতটুকু অংশই হচ্ছে আমাদের এখানে বি বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কেন্দ্রের সাপেক্ষে। এখন তোমরা জানো যে কোনো একটা জিনিসকে আমি যদি কোনো একটা অবস্থান ভেক্টরকে আমি যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, তাহলে আমরা কিন্তু বেগ পাবো, রৈখিক বেগ পাবো। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা বি বিন্দুতে থাকা অবস্থায় এই কণাটার যে রৈখিক বেগ কাজ করছে, দ্যাট মিনস স্পর্শক বরাবর যে রৈখিক বেগটা কাজ করছে, এই রৈখিক বেগটাকে চাইলে বের করতে পারি। তাহলে রৈখিক বেগ বের করার সিস্টেমটা কি? রৈখিক বেগ বের করার সিস্টেম হচ্ছে তুমি সিম্পলি অবস্থান ভেক্টরটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবে। তার মানে এখানে হবে ডি ডিটি অফ আর ভেক্টর। তো এটা যদি করি তাহলে বি বিন্দুতে আমরা ওই কণাটার জন্য রৈখিক বেগ পেয়ে যাব বা ওই বস্তুর জন্য রৈখিক বেগ পেয়ে যাব। তাহলে ডিফারেন্সিয়েশন করার জন্য কি করতে হবে, সিম্পলি আর এর মানটা এখানে আমি একটু বসিয়ে দিই। দেখো তাহলে ডি ডিটি অফ আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর, যেটা ছিল আর কস ওমেগা টি ইন্টু আই। আর এখানে দেখো এই যে আমি আরটা লিখেছি না, আর হচ্ছে কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের মান। তার মানে ও থেকে শুরু করে বি এর যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা এখানে আর দিয়ে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে ব্যাসার্ধের মান। এবং এটা হচ্ছে প্রথম অংশ, তারপর হচ্ছে আর সাইন থিতার জায়গায় বসবে ওমেগা টি, এবং এটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। এখন আমি যদি ডিফারেন্সিয়েশন করি, খুব মজার একটা ডিফারেন্সিয়েশন, আর এর মানটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, আর হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ব্যাসার্ধ, তাই আরটাকে আমরা প্রথমে রাখবো। তারপর দেখতে পাচ্ছ কস ওমেগা টি, এটাকে আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে সময় সাপেক্ষে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস সাইন থিতা আসবে, দ্যাট মিনস সাইন ওমেগা টি আসবে। আবার এখানে তুমি কিন্তু টি বা এই সময়টাকে ডিফারেন্সিয়েশন করেছ, বাট ওমেগাটাকে কিন্তু এখনও করতে পারছো না, এই জন্য এক্সট্রা একটা ওমেগা এখানে গুণ আকারে আসবে, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম, এবং ফাইনালি এখানে আইটা গুণ হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে প্রথম পার্ট গেল। দ্বিতীয় পার্টেও এখানে সেম কাহিনী, দ্যাট মিনস আরটা হচ্ছে বাইরে থাকবে। সাইনকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি সেটা হবে কস ওমেগা টি, যা আছে তাই থাকবে, এখানে আবার এক্সট্রা একটা ওমেগা আসবে এবং যেটা এখানে গুণ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে ডিফারেন্সিয়েশন। তারপর আমি যদি সব এক করে দিই তাহলে আমরা এখানে পাবো মাইনাস আর ইন্টু ওমেগা, একসাথে রাখবো। তারপর হচ্ছে সাইন ওমেগা টি, এটাও একসাথে থাকবে, এবং আই ক্যাপটা বাইরে কাজ করবে এখানে। তারপর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্লাস, আমরা এখানে দেখতে পাচ্ছি আর ওমেগা একসাথে কাজ করবে, তারপর হচ্ছে কস কাজ করবে, ওমেগা টি কাজ করবে, তারপর হচ্ছে যে কাজ করবে। তো এই যদি হয় আমাদের এখানে ঘটনা, তাহলে টোটাল বিষয়টা হচ্ছে শুধুমাত্র বি বিন্দুতে থাকা অবস্থায় ওই বস্তুটার রৈখিক বেগ বের করা সমীকরণ।
এবার যেটা করব সেটা হচ্ছে, তুমি যেহেতু দেখতে পাচ্ছ আমাদের এখানে কণাটা একটা নির্দিষ্ট পরিমাণ ত্বরণ নিয়ে কাজ করছে, কণিক ত্বরণ, আমরা সেই কণিক ত্বরণের সমীকরণটা বের করতে পারি। তাহলে কণিক ত্বরণ আমরা এখানে রৈখিক ত্বরণ নিয়ে কাজ করব, কেননা এখানে যে রৈখিক ত্বরণটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্বরণটা আসলে কী হিসেবে কাজ করবে? অবশ্যই কেন্দ্রমুখী ত্বরণ হিসেবে কাজ করবে, কেননা তুমি জানো কেন্দ্রমুখী ত্বরণটা কেবলমাত্র নিচের দিকে কাজ করে বা কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে আমরা এই কেন্দ্রমুখী ত্বরণটা যদি বের করতে চাই, তাহলে অবশ্যই এখানে সময়ের সাথে সাথে কার পরিবর্তন করতে হবে? বেগের পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি ডিটি অফ ভি, তাহলে এটা হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে রৈখিক বেগের পরিবর্তনের হার কি? আমাদের ত্বরণ, এবং এই ত্বরণটা কিসের জন্য তৈরি হয়েছে? রৈখিক বেগের পরিবর্তনের জন্য তৈরি হয়েছে। এবং তোমরা জানো যে আমাদের এখানে রৈখিক বেগের পরিবর্তনের জন্য যে ত্বরণটা তৈরি হয় সেটাই হচ্ছে কি কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে আমরা এখানে আলটিমেটলি এসি বের করছি বা কেন্দ্রমুখী ত্বরণটাকে বের করছি। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ বের করার জন্য আমরা সময়ের সাথে রৈখিক বেগের পরিবর্তনটাকে নিয়েই কাজ করব। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে ভি এর মানটা বসিয়ে দিই। যেহেতু একটু আগে আমরা ভি এর মানটা পেয়েছি, সেটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। দেখো কি বসে, আমাদের এখানে যেটা বসবে সেটা হচ্ছে মাইনাস আর ওমেগা, তারপর হচ্ছে সাইন ওমেগা টি, আর এখানে হবে আই ক্যাপ, প্লাস এখানে থাকবে হচ্ছে আর ওমেগা কস, এখানে হচ্ছে ওমেগা টি, আর এই জায়গাটাতে থাকবে জে ক্যাপ। তো এই হচ্ছে আমাদের এখানে টোটাল ঘটনা। এখন এটাকে আমি যদি সরাসরি ডিফারেন্সিয়েশন করি, দেখো কি হয়। তুমি দেখতে পাচ্ছ সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস আসে, তাই না? এবং আগে কিন্তু আছে এখানে মাইনাস আর ইন্টু ওমেগা। তো এখানে সাইন ওমেগাটিকে ডিফারেন্সিয়েশন করলে এক্সট্রা একটা ওমেগা আসবে। তো এই এক্সট্রা ওমেগা যদি আমাদের এখানে ওমেগার সাথে গুণ করি, তাহলে বিষয়টা এরকম থাকবে। সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কস আসবে, আর এখানে যা আছে আগে তাই থাকবে। কসকে যদি ডিফারেন্সিয়েশন করো মাইনাস সাইন আসবে, এবং এর আগে একটা আর ওমেগা আছে। কস ওমেগা টি, এখান থেকে একটা ওমেগা আমরা এক্সট্রা পাবো ডিফারেন্সিয়েশন করলে। আর ফাইনালি এখানে থাকবে সাইন ওমেগা টি ইন্টু জে ক্যাপ। তাহলে এটাকে আমি যদি সরাসরি লিখি, তাহলে আমি লিখতে পারবো মাইনাস আর ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে কস ওমেগা টি, এবং এখানে থাকবে হচ্ছে আই ক্যাপ, আর এখানে আমাদের থাকবে হচ্ছে কি মাইনাস আর এর সাথে আমরা ওমেগাকে গুণ করবো, দ্যাট মিনস ওমেগা স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে সাইন তারপর ওমেগা টি ইন্টু জে ক্যাপ। তো এই হচ্ছে আমাদের এখানে মূল ঘটনা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কেন্দ্রমুখী ত্বরণের একটা রাশিমালা হিসেবে কাজ করে। এখন দেখো তো আমরা এখান থেকে একটা জিনিস চাইলে কমন নিতে পারি। কাকে কমন নিতে পারি? আমরা এখান থেকে চাইলে মাইনাস আর ওমেগা স্কোয়ার এই টোটালটাকে কমন নিতে পারি, তাই না? না, আমরা এখানে শুধুমাত্র ওমেগা স্কোয়ারটাকে কমন নিলাম, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে ভেতরে কি থাকবে? আর কস ওমেগা টি ইন্টু আই, প্লাস হচ্ছে আর সাইন ওমেগা টি ইন্টু জে, এই জিনিসটা থাকবে। দেখো তো এই জিনিসটাকে তোমরা কোথাও দেখেছো কি না? এটা সম্পূর্ণভাবে মিলে যায় কার সাথে? এই আর ভেক্টরের সাথে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে মাইনাস ওমেগা স্কোয়ার লেখার পর আমরা আরও একটা এক্সট্রা জিনিস পাচ্ছি, সেটা সম্পূর্ণভাবে আর ভেক্টরের সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এসি বা কেন্দ্রমুখী ত্বরণ যেটা, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর ভেক্টর, যেখানে মাইনাস ওমেগা স্কোয়ার যেটা, এই ওমেগা স্কোয়ারটার মধ্যে ওমেগাটা সম্পূর্ণভাবে মান হিসেবে কাজ করে, বাট আর ভেক্টরটা এখানে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে কাজ করে। এখন দেখো এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করি বা মডিফাই করি। আমি একটু রেড কালার এটাকে মডিফাই করি। দেখো আমরা এখানে একটা সমীকরণ পেয়েছি এসি বা কেন্দ্রমুখী ত্বরণ, তার মানটা কি ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার ছিল। তাহলে আমরা এখানে মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, একটা কাজ করি, আমরা ওমেগার মানটা অন্যভাবে লিখি। তোমরা একটা সূত্র কিন্তু অলরেডি জানো, সেটা হচ্ছে কি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, এরকম একটা সূত্র কিন্তু তোমরা জানো। তাহলে আমরা এখানে ওমেগার যে মানটা সেটা লিখতে পারি ভি ডিভাইড বাই আর। তাহলে অবশ্যই এখানে মাইনাস কাজ করবে, এবং ওমেগার বদলে আমরা লিখতে পারবো ভি ডিভাইড বাই আর, তারপর টোটালটার হোল স্কোয়ার, আর এখানে থাকবে আর ভেক্টর। তো এরপরে আমি এখানে যেটা করতে পারি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ার না দিয়ে আমি একটা আর এখানে রাখলাম, এবং আরেকটা আরকে আমি আর ভেক্টরের নিচে বসিয়ে দিলাম। দেখো তো কী হবে? আর মানে হচ্ছে এখানে শুধুমাত্র ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরের মান হিসেবে কাজ করে। তাহলে আমি একটু তোমাকে হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, এখানের যে আরটা এটা কিন্তু মান হিসেবে কাজ করে, এখানের যে আর এটাও কিন্তু মান হিসেবে কাজ করে। কিন্তু যখন কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হয়, তখন টোটাল জিনিসটা কিন্তু ওই ভেক্টরের একক ভেক্টর হিসেবে কাজ করবে। তাহলে এখানে যে তুমি দেখতে পাচ্ছ আর ভেক্টর ডিভাইড বাই আর, এটা শুধুমাত্র ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টরের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এবং আর ভেক্টরের একক ভেক্টরটাকে আমরা লিখতে পারি আর ক্যাপ বা আর এর উপরে এরকম একটা টুপি বসিয়ে। তাহলে আলটিমেটলি আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আরেকটা সম্পর্ক পাচ্ছি, যে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি, এটা মানে যা ভেক্টর রূপটা হচ্ছে কীরকম, মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু আমাদের
আর এর একক ভেক্টর। তাহলে মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু আমাদের এখানে কাজ করবে আর এর উপর ক্যাপ। তো যেহেতু আমাদের এখানে এই সমীকরণ টোটালটাই হচ্ছে ভেক্টরের মাধ্যমে প্রকাশ, তাহলে ভেক্টরে কি থাকবে, মান থাকবে এবং দিক থাকবে। এখন এখানে মান কোনটা দিক কোনটা, এক কাজ করি, আমি এটা এখানে না লিখে অন্য জায়গায় লিখি, আমি উপরে লিখি। দেখো আমি এখানে অলরেডি কি পেয়েছি, এসি বা কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর প্রকাশ পেয়েছি, যার প্রথম অংশটা হচ্ছে কি ছিল, মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর ছিল, দ্বিতীয় অংশ ছিল আর ক্যাপ। তাহলে যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, তাহলে এর মান এবং দিক থাকে, এবং যে অংশটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই আর আছে, এটা কিন্তু আমাদের টোটালি মান হিসেবে কাজ করে, আর আর ভেক্টরটা হচ্ছে কি দিক হিসেবে কাজ করে। বাট এটাকে আমরা একটু অন্যভাবে লিখবো এখন, এবং এই জিনিসটা কিন্তু তোমাদের বইতে দেখানো হয়নি। সেটা হচ্ছে আমি ইচ্ছা করলে মাইনাস আর ক্যাপ এভাবে দিতে পারি, তাই না? অবশ্যই পারি। তার মানে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রমুখী ত্বরণের যে মান সেটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এবং কেন্দ্রমুখী ত্বরণের যে দিক সেটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। আর মানে কি, আর ছিল আমাদের ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর কীভাবে কাজ করতো, কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করতে, যে আমি ছবির মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটু হাইলাইটার দিয়ে দেখাই। আমাদের এখানে আর ভেক্টর যেটা, সেটা কাজ করতো কেন্দ্র থেকে একদম বাইরের দিকে। তাহলে আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর যেদিকে কাজ করে, তার পেছনে যদি আমি নেগেটিভ সাইন দিই, এর মানে হচ্ছে আমাদের এটা বিপরীত দিকে কাজ করবে। তার মানে নেগেটিভ সাইন দেওয়ার মানে হচ্ছে প্রান্ত থেকে আমাদের কেন্দ্রের দিকে কাজ করবে এখানে কেন্দ্রমুখী ত্বরণ। তো সেম জিনিসটা আমাদের এখানে দেখানো হয়েছে নেগেটিভ সাইনের মাধ্যমে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণ যেদিকে কাজ করবে, ব্যাসার্ধ ভেক্টরটা তার ঠিক বিপরীত দিকে কাজ করবে। তাহলে এটাকে আমি যদি ভেক্টর প্রকাশের মাধ্যমে না ইউজ করে শুধুমাত্র মানের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে কীভাবে লিখতে পারবো, আমরা লিখতে পারবো এসি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণের একটা রাশিমালা, যেখানে ভি হচ্ছে রৈখিক বেগের মান বা স্পিড, আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধের মান বা রেডিয়াস। আবার আমরা নিচে আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটাও কিন্তু ভেক্টর ফরম্যাটে আছে। এখন এটাকে আমি যদি মানের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে সিম্পলি মাইনাস চিহ্নটা চলে যাবে। দ্যাট মিনস এটা যদি হয় আমাদের এসি, দ্যাট মিনস কেন্দ্রমুখী ত্বরণের মান, তাহলে মানের মাধ্যমে প্রকাশ করলে সিম্পলি এটা ওমেগা স্কয়ার ইন্টু আর হয়ে যাবে। তাহলে দেখো এখানে কিন্তু আর মাইনাস সাইনটা থাকছে না, এবং এখানে শুধুমাত্র ওমেগা বা কৌণিক বেগ কাজ করবে এবং আর বা ব্যাসার্ধ কাজ করবে, এখানে কোনো ভেক্টর নিয়ে কাজ করব না। আবার তুমি কিন্তু একটা জিনিস জানো যে ওমেগা মানে কি, আমি একটু তোমাদেরকে ছোট্ট করে দেখাচ্ছি। ওমেগার কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালু ছিল, তাই না? কোথায় দেখাবো, আমি উপরে দেখাই। তুমি জানো ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ, এবং এই কৌণিক বেগটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2π ডিভাইড বাই টি, যেখানে টি হচ্ছে পর্যায়কাল এবং টি হচ্ছে এমন একটা সময় যে সময় কোনো একটা বস্তু সম্পূর্ণ কৌণিক পথ ঘুরে আসতে পারে বা বৃত্তাকার পথ ঘুরে আসতে পারে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। তো এখন আমি যদি ওমেগার এই মানটা এখানে বসাই, তাহলে 2π ডিভাইড বাই টি হোল স্কয়ার হয়ে যাবে, এবং 2π ডিভাইড বাই টিকে তুমি যদি বর্গ করো, তাহলে এখানে তুমি পাবে 4π স্কয়ার ডিভাইড বাই টি স্কয়ার। তাহলে আমরা এই মানটা এখানে বসালে পাবো এরকম একটা মান, এবং ওর সাথে আমরা কাকে গুণ করব, অবশ্যই আটটাকে গুণ করব। তাহলে এসি বা কৌণিক না, এটা হচ্ছে কেন্দ্রমুখী যে ত্বরণটা ছিল, এই ত্বরণের আর একটা সমীকরণ হচ্ছে 4π স্কয়ার আর ডিভাইড বাই টি স্কয়ার। তাহলে আমরা এই যে সমীকরণটা লিখলাম, এটা সম্পূর্ণভাবে কিন্তু মান হিসেবে কাজ করবে। আমি এখানে ছোট্ট করে লিখছি, এটা কিন্তু মান হিসেবে কাজ করবে, এর মধ্যে কিন্তু কোনো ভেক্টর কাজ করবে না। এবং উপরে আমরা যেখানে যে সমীকরণটা লিখেছি, এটাও কিন্তু মান হিসেবে কাজ করবে। বাট এখানে আমরা যে এসিটা দেখতে পাচ্ছি, এটা শুধুমাত্র ভেক্টর ফরম্যাটে কাজ করবে বা ভেক্টর হিসেবে কাজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের মূল ঘটনা, এবং এভাবে আমরা এখানে সমীকরণটা বের করতে পারি। এবং এখানে যে এসিটা লিখেছি, এটাও কি একটা ভেক্টর হিসেবে কাজ করবে। তো আমি একটু ছোট্ট করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের ভেক্টর হিসেবে কাজ করবে। তারপরে যে ত্বরণটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে স্পর্শক ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটাকে সংক্ষেপে এটি হিসেবে লেখা হয়। স্পর্শক ত্বরণ বিষয়টা হচ্ছে কীরকম, খেয়াল করে দেখো, এখানে একটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে। তো যখন বস্তুটা ঘুরবে, আমি যে কোনো একটা পয়েন্ট ধরলাম, সেটা হচ্ছে এ পয়েন্ট। তো এই পয়েন্টের মধ্যে, এবং আমি আরেকটা পয়েন্ট ধরলাম বি পয়েন্ট। তো তুমি যদি এ আর বি পয়েন্টে বস্তুর গতি দেখো, তাহলে অবশ্যই দেখতে পাবে বস্তুটার রৈখিক বেগটা সরাসরি স্পর্শক বরাবর কাজ করছে। তাহলে বি বিন্দুতে আমাদের এখানে রৈখিক বেগ স্পর্শক বরাবর কাজ করে। তো এই যে রৈখিক বেগটা স্পর্শক বরাবর কাজ করছে, এই রৈখিক বেগের কিন্তু দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান থাকে, একটা হচ্ছে দিক থাকে। তাহলে দেখো তো, আমরা এই জিনিসটা লিখতে পারি, রৈখিক বেগের হচ্ছে একটা জিনিস মান, আর একটা জিনিস হচ্ছে দিক। এখন মজার বিষয় হচ্ছে, বৃত্তাকার পথে ঘূর্ণমান কোনো একটা বস্তুর রৈখিক বেগে যে দিকটা আছে, সেটা কখনোই সেম থাকে না, সেটা বারবার পরিবর্তন হয়। যেহেতু স্পর্শক বরাবর আমাদের এখানে রৈখিক বেগ কাজ করে, তার মানে আমাদের এখানে রৈখিক বেগের দিক এটা কিন্তু কখনোই ফিক্স থাকে না।
এবং আমি যদি মানের কথা বলি, এই মানটা দুই রকম হতে পারে। আমাদের রৈখিক বেগের মানটা ফিক্স থাকতে পারে, দ্যাট মিনস সবসময় একই রকম বেগে থাকতে পারে, অথবা এর মানটা নট ফিক্সড বা ফিক্সড নাও থাকতে পারে। তাহলে আমরা এখানে তোমাদেরকে কেন্দ্রমুখী ত্বরণ যখন পড়েছিলাম তখন বলেছি যে যখন কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর রৈখিক বেগের দিকের পরিবর্তন হয়, সে দিকের পরিবর্তনের জন্য একটা ত্বরণ তৈরি হয়, এবং ওই ত্বরণটাকে আমরা কি বলি? কেন্দ্রমুখী ত্বরণ বা এসি বলি। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি এটা তৈরি হওয়ার মেইন রিজনটা হচ্ছে রৈখিক বেগের দিকের পরিবর্তন। বাট যখন আমাদের রৈখিক বেগের মানের পরিবর্তনটা হয়, দ্যাট মিনস আমাদের এখানে রৈখিক বেগের মান মানে কি? স্পিড বা দ্রুতি। তাহলে এখানে দ্রুতির যখন পরিবর্তন হবে তখন আমাদের নতুন একটা ত্বরণ কাজ করবে, সেটাকে বলা হয় স্পর্শক ত্বরণ বা এটি। তাহলে স্পর্শক ত্বরণ তৈরি হওয়ার মেইন রিজনটা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর রৈখিক বেগের মানের পরিবর্তন, এছাড়া অন্য কিছু না। তো আমি যদি তোমাদেরকে আরেকটু সহজভাবে দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী ত্বরণ বা এসি কাজ করে, কিন্তু মজার বিষয় হচ্ছে স্পর্শক ত্বরণ যেটা, এটা কেবলমাত্র বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করবে। এবং তুমি ধরে নাও, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের কোনো একটা বস্তুর যেই রৈখিক বেগ ছিল, সেই রৈখিক বেগের মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, এবং যখন বস্তুটা বি বিন্দুতে গেল তখন ধরো তার রৈখিক বেগটা হঠাৎ বেড়ে গিয়ে সেটা হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। তাহলে রৈখিক বেগ যখন বেড়ে যায় তখন কিন্তু আমি বলতে পারি স্পর্শক ত্বরণ কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। তাহলে স্পর্শক ত্বরণের দিকটা কোন দিকে হবে? যখন কোন একটা বস্তুর রৈখিক বেগের মান বেড়ে যাবে তখন স্পর্শক ত্বরণ অবশ্যই বেগের দিকের সাথে তা কাজ করবে। তার মানে বি বিন্দুতে আমি যদি স্পর্শক ত্বরণের দিকটা বের করতে চাই তাহলে তার দিকটা হবে সরাসরি এদিক বরাবর। তাহলে এদিক বরাবর এটার এটি কাজ করবে। একই সাথে তুমি যদি এ থেকে বি এর দিকে যে কোনো একটা বিন্দু সি ধরে নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে সি বিন্দুর ঠিক স্পর্শক বরাবর কিন্তু আমাদের রৈখিক বেগটা কাজ করে। যেহেতু এ থেকে বি পর্যন্ত বেগ বাড়ছে, তার মানে এ থেকে সি এর মধ্যে কি বেগ বাড়বে, আর বেগ যেদিকে বাড়বে অবশ্যই আমাদের এখানে স্পর্শক ত্বরণ সেদিক বরাবরই কাজ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শক ত্বরণের একটা দিক। এখন যদি উল্টো ঘটনা ঘটে তখন কি হবে? তুমি ধরে নাও আমাদের এখানে এই বিন্দুতে বস্তুটার রৈখিক বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, এখন বি বিন্দুতে গিয়ে তার বেগটা হয়ে গেছে 1 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে এ থেকে বিতে যাওয়ার সময় তার সম্পূর্ণ রৈখিক বেগের মানটা কমে গেছে। রৈখিক বেগের মান যদি কমে যায়, আমাদের এখানে স্পর্শক ত্বরণ যেটা, তার দিকটা ঠিক ওই রৈখিক বেগের বিপরীত দিকে হবে। দ্যাট মিনস বি বিন্দুতে এখন এইটি এর দিক হবে স্পর্শক বরাবর বিপরীত দিকে। তার মানে আমি যদি সি বিন্দুর দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছ সি বিন্দুতে অবশ্যই বেগের মানটা কমবে। তো সেক্ষেত্রে আমাদের এটি এর যে দিকটা হবে সেটা হচ্ছে স্পর্শক বরাবর আমাদের রৈখিক বেগের বিপরীত দিকে। তাহলে মোট কথাটা হচ্ছে স্পর্শক ত্বরণ সবসময় বৃত্তের বা বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। যখন আমাদের রৈখিক বেগের মানটা বাড়বে তখন ওই বেগের দিকের সাথে স্পর্শক ত্বরণের দিক কাজ করবে, আর যখন আমাদের রৈখিক বেগের মানটা কমবে তখন ওই দিকের সাথে বিপরীত দিকে আমাদের এই রৈখিক না স্পর্শক ত্বরণটা কাজ করবে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আমরা যদি এটিকে ধরে নিই স্পর্শক ত্বরণ এবং ভিকে যদি ধরে নিই বেগ, তাহলে স্পর্শক ত্বরণ এবং রৈখিক বেগ এরা সবসময় প্যারালাল বা সমান্তরালে থাকে অথবা অ্যান্টি প্যারালাল অবস্থায় থাকে। অ্যান্টি প্যারালাল মানে হচ্ছে কি, যে একটা যদি সামনের দিকে আগায় একটা ঠিক পেছনের দিকে আগাবে, এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তাহলে এই অ্যান্টি প্যারালাল অবস্থা আমাদের ভি এবং এটি এরা দুজন থাকতে পারে, অথবা দুজন সেম দিকে আগাতে পারে বা প্যারালাল অবস্থা থাকতে পারে। তো যাই হোক, এখানে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সবসময় আমাদের কেন্দ্রমুখী ত্বরণটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করে, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্রের দিকে কাজ করা ত্বরণের সাথে সরাসরি লম্বভাবে কাজ করে কে? আমাদের রৈখিক বেগ ভি, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম। দ্যাট মিনস ভি সরাসরি কার সাথে লম্ব থাকে? এ সি এর সাথে লম্ব থাকে বা কেন্দ্রমুখী ত্বরণের সাথে লম্ব থাকে। আবার কেন্দ্রমুখী ত্বরণ বাদ দিয়ে আমি যদি ভি এর দিকে তাকাই, দ্যাট মিনস রৈখিক বেগ এটা কিন্তু আবার স্পর্শক ত্বরণের সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল অবস্থা থাকে। তাহলে স্পষ্টভাবে বোঝা যায় আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণ যেটা, এটা অবশ্যই পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকবে আমাদের স্পর্শক ত্বরণের মাধ্যমে, মানে স্পর্শক ত্বরণের সাপেক্ষে। তো এই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যেভাবেই স্পর্শক ত্বরণ আঁকো না কেন, সেটা অবশ্যই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কাজ করবে, এবং কেন্দ্রের মধ্যে কাজ করা কেন্দ্রমুখী ত্বরণ সেটা ওর সাথে লম্বভাবে থাকবে। তো এটা হচ্ছে আমাদের এখানে মেইন ফ্যাক্ট। তারপর আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে ভি বা বেগের মান এটা কিন্তু দুই ধরনের হতে পারে, ফিক্সড হতে পারে অথবা নট ফিক্সড হতে পারে। যখন আমাদের ভি এর মানটা ফিক্সড থাকবে তার মানে এটাকে আমরা কি বলি? আমরা এটাকে বলি সমরৈখিক বেগ, তাই না?
আমরা এটাকে সমবেগ বলে থাকি বা সমরৈখিক বেগ বলে থাকি। সমরৈখিক বেগের জন্য আমাদের কিন্তু বেগের মানটা বা দ্রুতি বা স্পিড সেম থাকে। তাহলে বেগের মানকে যেহেতু দ্রুতি বলে, তাহলে আমি এটাকে বলতে পারি সমদ্রুতি। আমি সমবেগ না বলে এটাকে আমরা সমদ্রুতি বা বলতে পারি কনস্ট্যান্ট স্পিড বলতে পারি। তাহলে সমদ্রুতি অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি কোনো প্রকার কোনো স্পর্শক ত্বরণ কাজ করবে না, কারণ স্পর্শক ত্বরণ তখনই কাজ করে যখন বেগের মানটা নট ফিক্স থাকে বা পরিবর্তন হয়। তাহলে মানে আমি এখানে তোমাদেরকে বোঝাতে যাচ্ছি যে যদি তুমি ধরে নাও তোমাদের কোনো একটা রৈখিক বেগের মান ভি দেওয়া আছে, কথার কথা ভি এর মানটা দেওয়া আছে ধরো 5 মিটার পার সেকেন্ড, এবং এটা সারা জীবন ধরে ধরো 5 মিটার পার সেকেন্ড দেওয়া, তাহলে আমি বলতে পারি এটা একটা সমবেগ এবং একই সাথে সমদ্রুতি, এবং সমদ্রুতি যেহেতু এটা, তাই এর জন্য আমাদের এখানে স্পর্শক ত্বরণের মান যেটা সেটা কিন্তু শূন্য হবে। তাহলে স্পর্শক ত্বরণ তখনই কাজ করবে যখন আমাদের বেগের মানের পরিবর্তন হবে। এখন এই বিষয়টা আমি তোমাকে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সময়ের সাথে সাথে আমাদের বেগের মানটা সেম থাকছে। দ্যাট মিনস আমাদের এখানে এটা হচ্ছে ফার্স্ট ছবি। তাহলে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প্রতিটা মুহূর্তে স্পর্শক বরাবর যে বেগ কাজ করছে রৈখিক বেগ, তার তীরের যে চিহ্নটা সেটা কিন্তু সমান পরিমাণ। তাহলে এখানে বলতে পারি আমাদের এখানে সম্পূর্ণভাবে সমরৈখিক বেগ কাজ করে। তাহলে আমি ফার্স্ট ছবির জন্য একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সময়ের সাথে এখানে বেগের মানের কোনো পরিবর্তন হয় না। বেগের মানকে কীভাবে প্রকাশ করা হয়? বেগের মানকে প্রকাশ করা হয় মডুলাস ভি দিয়ে, তাই না? আমি একটু এখানে দেখি, মডুলাস ভি দিয়ে বেগের মানকে প্রকাশ করা হয়, যেটাকে দ্রুতি বলি অথবা স্পিড বলি। তাহলে সময়ের সাথে যেহেতু বেগের মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা ডি ডিটি অফ ভি এটার মান কি লিখতে পারি? শূন্য লিখতে পারি। তাহলে সময় সাপেক্ষে আমাদের এখানে বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো যখন সময় সাপেক্ষে বেগের মানে পরিবর্তন হবে না, তখন আমাদের কিন্তু স্পর্শক ত্বরণ কাজ করবে না, কারণ স্পর্শক ত্বরণ তখনই কাজ করে যখন বেগের মান বাড়ে কিংবা কমে। তাহলে আমি বলতে পারি প্রথম কন্ডিশনের জন্য আমাদের এখানে এ টি এর যে মানটা, এই মানটা কিন্তু সম্পূর্ণভাবে শূন্য থাকবে। এবং এইটির মান শূন্য থাকে মানে কি? মানে এটিকে আমি যদি এখন ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে এই ভেক্টরটাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হিসেবে পাবো। তাহলে এই কন্ডিশনটা তোমাকে মনে রাখতে হবে। এবং এই ধরনের গতিকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলি বা সমবৃত্তাকার গতি বলি। তাহলে সমবৃত্তাকার গতির জন্য আমাদের কোনো স্পর্শক ত্বরণ কাজ করে না। কিন্তু আমাদের এখানে ঘূর্ণায়মান বস্তুর প্রতিটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেগের দিক বা ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। আর বেগের ডিরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এখানে এজন্য কেন্দ্রমুখী একটা ত্বরণ কাজ করে, সেটা হচ্ছে এসি। তাহলে তুমি বলতে পারো সমবৃত্তাকার গতিপথে কোনো একটা বস্তু যদি চলে বা সমবেগ নিয়ে যদি চলে, তাহলে তার কিন্তু কোনো স্পর্শক ত্বরণ কাজ করবে না, কিন্তু তার একটা কেন্দ্রমুখী ত্বরণ অবশ্যই কাজ করবে। কেননা কেন্দ্রমুখী ত্বরণ শুধুমাত্র তখনই কাজ করে যখন বেগের দিক পরিবর্তন হয়। এরপর আমরা সেকেন্ড কেসটা দেখি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এই জায়গাটার দিকে তাকাও, এটা একটা পয়েন্ট, ধরো এটা হচ্ছে এ নামক একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে যখন যাত্রা শুরু করে, তখন আস্তে আস্তে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর গতি বাড়তে থাকে, আবার আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এখানে বেগের মান বাড়ছে এবং কমছে। বেগের মান মানে কি? দ্রুতি বা স্পিড। তাহলে স্পিড তুমি দেখতে পাচ্ছ যে ইনক্রিজিং, তার মানে এটা কি? বাড়ছে। তাহলে যেহেতু এটা সময়ের সাথে সাথে বাড়ছে বা কমছে, তার মানে এখানে অবশ্যই স্পর্শক ত্বরণ কাজ করবে। তাহলে আমরা এই 2 নম্বর ছবির জন্য একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে সময়ের সাথে বেগের মানের যে পরিবর্তন, এই পরিবর্তনটা শূন্য না। তার মানে অবশ্যই এখানে সময়ের সাথে সাথে বেগের মানের পরিবর্তন ঘটছে। আর বেগের মানের যেহেতু পরিবর্তন ঘটছে, তার মানে অবশ্যই এখানে স্পর্শক ত্বরণ কাজ করবে। তাই আমি বলতে পারি 2 নম্বর ছবিটা হচ্ছে একটা অসম বৃত্তাকার গতি, এবং এই অসম বৃত্তাকার গতির জন্যই কিন্তু আমরা স্পর্শক ত্বরণ পেয়ে থাকি। একই সাথে এটার কিন্তু কেন্দ্র বরাবর আরেকটা ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে কি? এসি বা কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে একই সাথে দেখতে পাচ্ছ অসম বৃত্তাকার গতি নিয়ে চলা কোনো একটা বস্তুর জন্য 2টা ত্বরণ কাজ করে, বাট সমবৃত্তাকার গতি নিয়ে চলা কোনো একটা বস্তুর জন্য কেবল একটা ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখন এখানে আরেকটা ছোট্ট বিষয় দেখিয়ে দিই, খেয়াল করে দেখো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্পর্শক ত্বরণটা কি সরাসরি লম্বভাবে কাজ করে কেন্দ্রমুখী ত্বরণের সাপেক্ষে, তাই না? তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি না যে আমাদের এটা যেহেতু একটা 2D প্লেন, দ্যাট মিনস দ্বিমাত্রিক তল, তাহলে এই দ্বিমাত্রিক তলের মধ্যে আমি একটা অক্ষ বরাবর যদি আমাদের স্পর্শক ত্বরণটাকে কাজে লাগাই, তাহলে অবশ্যই অন্য একটা অক্ষ বরাবর আমাদের কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে। তাহলে তুমি ধরে নাও একটা 2D প্লেনে এক্স অক্ষ আছে এবং ওয়াই অক্ষ আছে, এবং এটা যে শুধুমাত্র এক্স ওয়াই অক্ষ না, এটা অন্য কোনো অক্ষ হতে পারে। দ্যাট মিনস তুমি অন্য একটা প্লেন নিতে পারো, ওয়াই জেড প্লেন অথবা জেড এক্স প্লেন। তাহলে আমি যদি এক্স আর ওয়াই অক্ষ ধরে নিই, যদি তোমার কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করে এক্স অক্ষ বরাবর, তাহলে অবশ্যই তুমি তখন বলতে পারবে তোমার
স্পর্শক ত্বরণ যেটা দ্যাট মিনস এটি, এটা কাজ করবে ওয়াই অক্ষ বরাবর। তো এই হচ্ছে আমাদের এখানে মূল বিষয়। তাহলে আমি আরেকটা জিনিস তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে প্রথম যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি দ্যাট মিনস এটা, এখানে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে, কিন্তু এখানে কোনো স্পর্শক ত্বরণ কাজ করে না। আর দ্বিতীয় ছবিটাতে দুটো ত্বরণই কাজ করে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কেন্দ্রমুখী ত্বরণ যে কোনো কন্ডিশনেই কাজ করবে, কেননা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর রৈখিক বেগের যে দিক, এটা কখনোই ফিক্স থাকে না। এবং এই কারণে আমরা বলতে পারি কেন্দ্রমুখী ত্বরণটা সারা জীবনই কাজ করে কোনো একটা বস্তুর জন্য। কিন্তু আমাদের এখানে যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুর রৈখিক বেগের পরিবর্তন না হয়, তাহলে রৈখিক বেগের মানে যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা সেখানে স্পর্শক ত্বরণটাকে পাবো না। তাহলে স্পর্শক ত্বরণ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ সারাটা জীবন থাকবে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাই যদি হয় তাহলে চলো আমরা এখন একটু সূত্রগুলো দেখি। তোমরা জানো যে রৈখিক ত্বরণ, না রৈখিক না, এটা হচ্ছে কেন্দ্রমুখী যে ত্বরণ, সেটা কিন্তু একটা ছোট্ট সূত্র ছিল। সূত্রটা কীরকম ছিল আমি একটু লিখে দিচ্ছি, দেখো। আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র ছিল অনেকটা এরকম, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে ভি হচ্ছে রৈখিক বেগের মান, আর হচ্ছে রেডিয়াস, অথবা এটাকে তুমি ওমেগা স্কোয়ার ইন্টু আর হিসেবে লিখতে পারো। কিন্তু সেম সূত্রটা কিন্তু কখনোই স্পর্শক ত্বরণের জন্য কাজ করবে না। স্পর্শক ত্বরণের জন্য আমাদের এই সূত্রটা কাজ করবে না, এটা শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের জন্য কাজ করবে। কেননা তুমি দেখতে পাচ্ছ স্পর্শক ত্বরণের মান কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে স্পর্শক ত্বরণটা কিন্তু অবশ্যই দুই দিকে কাজ করতে পারে। তো আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই বিষয়টা। ধরো আমাদের এখানে এই বিন্দুর দিকে একটু তাকাও দ্বিতীয় ছবিতে। তাহলে এই বিন্দুতে তুমি দেখতে পাচ্ছ কখনো কখনো আমাদের বেগটা কিন্তু বেড়ে যাচ্ছে, কখনো কখনো বেগটা কমে যাচ্ছে। তাহলে বেগটা যখন একদম কমা শুরু করে, তুমি ধরে নাও বেগটা হচ্ছে এই স্পর্শক বরাবর উপরের দিকে কাজ করছে। তাহলে যখন আমাদের বেগটা কমে যাবে, তখন আমি বলবো আমাদের স্পর্শক ত্বরণ বিপরীত দিকে কাজ করবে। এবং যখন আমাদের বেগটা বেড়ে যাবে, তখন আমি বলবো স্পর্শক ত্বরণ বেগের দিকে কাজ করবে। তাহলে এটাই কিন্তু আমি এখানে প্রথম ছবিতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে সবসময় মনে রাখবে স্পর্শক ত্বরণের দিকটা কিন্তু বেগের দিকেও হতে পারে অথবা বিপরীত দিকেও হতে পারে। যেখানে আমরা বেগের মান যদি বাড়িয়ে ফেলি, তাহলে রৈখিক বেগের দিক বরাবর স্পর্শক ত্বরণ কাজ করবে। আর বেগের মানটা যদি আমি কমিয়ে ফেলি, তাহলে রৈখিক বেগের ঠিক বিপরীত দিক বরাবর স্পর্শক ত্বরণ কাজ করবে। তো এখন এই যে এই দুই ধরনের ত্বরণ যে আমরা দেখলাম, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, আরেকটা হচ্ছে স্পর্শক ত্বরণ, এদের কিনে আমরা একটা নতুন ত্বরণ তৈরি করতে পারি, যেটা হচ্ছে নিট ত্বরণ। তো এই নিট ত্বরণ দেখানোর আগে আমি তোমাদেরকে স্পর্শক ত্বরণের সূত্রটা একটু দেখিয়ে দিই। দেখো আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণের কিন্তু সূত্র তোমরা জানো, তাই না? তাহলে স্পর্শক ত্বরণের সূত্রটা কী হতে পারে? এটা একদম সিম্পল সূত্র, সেটা হচ্ছে সময়ের সাথে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর রৈখিক বেগের মানের যে পরিবর্তন, সেই পরিবর্তনটার জন্যই স্পর্শক ত্বরণ তৈরি হয়। তাহলে স্পর্শক ত্বরণের সূত্র হবে কি? সিম্পলি ডি ডিটি অফ ভি মডুলাস, এটা হবে। তাহলে এটাকে আমরা স্পর্শক ত্বরণের সূত্র বা এটি হিসেবে বলতে পারি। তাহলে আমরা স্পর্শক ত্বরণের সূত্র হিসেবে শুধুমাত্র সময়ের সাথে বেগের বা রৈখিক বেগের মানের পরিবর্তনটাকে নিয়ে কাজ করব। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে টোটাল জিনিসটা লিখেছি, এটা আসলে স্পর্শক ত্বরণের সূত্র হিসেবে কাজ করে। দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের এটি। আবার আমরা এখানেও লিখেছি জিরো মানটা, দ্যাট মিনস এটাও কি আমাদের এটি হিসেবে কাজ করে। তাহলে স্পর্শক ত্বরণের মেইন সূত্র হচ্ছে ডি ডিটি অফ ভি মডুলাস, যেখানে ভি মডুলাসটা কি বেগের মান হিসেবে কাজ করবে। এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছি নিট ত্বরণের কথা। তো এখন নিট ত্বরণ বিষয়টা হচ্ছে আমরা যে দুই ধরনের ত্বরণ দেখলাম, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, একটা হচ্ছে স্পর্শক ত্বরণ, এদের লব্ধিটাই হচ্ছে নিট ত্বরণ। যেমন একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছ যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরছে, সাথে সাথে কিন্তু তার বেগটা বাড়ছে। আর বেগ যদি বাড়ে, অবশ্যই এখানে একটা স্পর্শক ত্বরণ কাজ করবে। তাহলে বেগের মান বাড়লে স্পর্শক ত্বরণ কাজ করে, এবং বেগের দিক পরিবর্তন হচ্ছে বলে এখানে কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে। তাহলে এখানে কেন্দ্রমুখী ত্বরণটা সরাসরি কেন্দ্রের দিকে কাজ করে, এবং স্পর্শক ত্বরণটা স্পর্শক বরাবর কাজ করে। তো আমি ধরো বস্তুটাকে এখানে ধরলাম, তার মানে এই বিন্দুটাতে থাকা অবস্থায় বস্তুটার যদি বেগ বেড়ে থাকে, তাহলে অবশ্যই উপরের দিকে একটা স্পর্শক ত্বরণ কাজ করবে, যেটাকে আমরা এটি হিসেবে লিখতে পারি। এবং একই সাথে আমাদের এই বিন্দু থেকে কেন্দ্রের দিকে আরেকটা ত্বরণ কাজ করবে, যেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যেটাকে আমরা এসি হিসেবে লিখতে পারি। তাহলে নিট ত্বরণ বিষয়টা কীভাবে কাজ করে? এটা হচ্ছে এই দুটো জিনিসের লব্ধি হিসেবে কাজ করে। লব্ধি কোন দিকে কাজ করবে? অবশ্যই মাঝখান বরাবর এদিকে কাজ করবে। তাহলে এটাকে আমরা নিট ত্বরণ বা এন হিসেবে লিখতে পারি। এখন দেখতে পাচ্ছ যে এসি এবং এটির মাঝে কিন্তু 90 ডিগ্রি কোণ করে থাকছে। তাহলে আমরা যদি এখানে ভেক্টরের মাধ্যমে লিখি, তাহলে এন যেটা হবে সেটা আসলে দুইটা ভেক্টরের লব্ধি হবে। তাহলে একটা হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী ত্বরণ, আরেকটা হচ্ছে আমাদের এখানে স্পর্শক ত্বরণ, এবং ভেক্টর যোগের মাধ্যমে আমরা এই লব্ধিটা বের করতে পারি।
এখন তুমি যদি নিট ত্বরণের মান বের করতে চাও সেটাও বের করতে পারো। মান বের করার সিস্টেম কি, এটাকে আমরা মডুলাসের মাধ্যমে লিখতে পারি অথবা সরাসরি আমরা এন দিতে পারি। তো সরাসরি এন দিই আর না দিই, যেটাই দিই না কেন, আমাদের এখানে মান বের করার সিস্টেম হচ্ছে সামান্তরিকের সূত্র। তো তুমি জানো যে যখন দুইটা ভেক্টর একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকবে, তখন তাদের লব্ধি সেটা হবে হচ্ছে তাদের মানের বর্গের যোগফলের বর্গমূল। তার মানে এখানে থাকবে হচ্ছে এসির উপর স্কয়ার, প্লাস এখানে থাকবে এটির উপর স্কয়ার। তো এই হচ্ছে আমাদের এখানে নিট ত্বরণের মান। এখন মান তো বের করলাম, নিট ত্বরণের তো দিক বের করতে হবে, তাই না? দিক বের করবো একটু ট্রিকি ওয়েতে। তুমি ধরে নাও স্পর্শক ত্বরণের সাপেক্ষে আমাদের নিট ত্বরণটা একটা নির্দিষ্ট দিক তৈরি করেছে, সেটা হচ্ছে বিটা পরিমাণ কোণ তৈরি করেছে। তো আমি যদি বিটা বের করতে পারি তাহলে আমাদের কিন্তু কাজ হয়ে যায়। এখন এই বিটা বের করার জন্য তুমি চাইলে এসি পরিমাণ যেই ত্বরণটা আছে, কেন্দ্রমুখী ত্বরণ, এটাকে উপরে এভাবে নিয়ে আসতে পারো। কেননা তুমি জানো যে কোনো একটা ভেক্টরকে তার দিক পরিবর্তন না করে যে কোনো দিকে সরানো যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্পর্শক বরাবর এটি ত্বরণ কাজ করে এবং উপরের দিকে কাজ করে এখন এসি পরিমাণ ত্বরণ। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ পাচ্ছি এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভূমি হিসেবে কাজ করে হচ্ছে কোনটা, অবশ্যই এটি আমাদের এখানে ভূমি হিসেবে কাজ করবে এবং লম্ব হিসেবে কাজ করবে কোনটা, এসি লম্ব হিসেবে কাজ করবে। তুমি যেটাকে কোণ হিসেবে ধরেছো সেই কোণের সাথে যেই বাহুটা থাকবে সেটাই আসলে ভূমি এবং অপর বাহুটা কি অতিভুজ। তাহলে আমি এখানে বিটা কোণটা ধরেছি এতটুকু জায়গায়, তাহলে বিটা কোণের সাথে যেই বাহুটা যুক্ত সেটা হচ্ছে এটি বা স্পর্শক ত্বরণ, এটা আমাদের এখন ভূমি হিসেবে কাজ করবে। তাহলে এই ছোট্ট সমকোণী ত্রিভুজের মধ্যে তুমি যদি ট্যান বিটা অ্যাপ্লাই করো তাহলে তুমি পাবে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের এখানে কত, লম্ব হচ্ছে আমাদের এখানে এসি এবং ভূমি সেটা হচ্ছে এটি। বাট আমি এখানে কিন্তু শুধুমাত্র মান নিয়ে কাজ করছি, কেননা ত্রিকোণমিতিক অনুপাতে ভেক্টর নিয়ে কাজ করা যায় না, শুধু মান নিয়ে কাজ করতে হয়। তাহলে এসি হচ্ছে বাস্তব অর্থে কেন্দ্রমুখী ত্বরণের মান, এটি হচ্ছে আমাদের এখানে স্পর্শক ত্বরণের মান। তাহলে আলটিমেটলি তোমরা এখানে বিটার মানটা বের করতে পারো, যেটা হচ্ছে নিট ত্বরণের দিক। তাহলে নিট ত্বরণের দিক কী হবে, ট্যান ইনভার্স, উপরে হবে হচ্ছে এসি, নিচে হবে আমাদের এটি। তো এই হচ্ছে আমাদের নিট ত্বরণ, যেটা শুধুমাত্র তৈরি হয় কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শক ত্বরণের মাধ্যমে। এবং আমি তোমাকে অ্যানিমেশনটার দিকে একটু ফোকাস করতে বলবো। তুমি দেখতে পাচ্ছ অ্যানিমেশনে এখানে 4টা তীর আছে, যার মধ্যে কমলা কালারে কেন্দ্রমুখী যে তীরটা আছে, আমি একটু তোমাদেরকে কালার হিসেবে দেখাই। দেখো কমলা কালারে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রের দিকে একটা তীর কাজ করে, এটা আসলে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি হিসেবে কাজ করে। আবার কমলা কালারের আরেকটা তীর দেখতে পাচ্ছ ঠিক স্পর্শক বরাবর কাজ করছে এবং এটা আসলে বস্তুর যে বেগ আছে রৈখিক বেগ, সেই রৈখিক বেগের দিকে হিসেবে কাজ করে। তাহলে রৈখিক বেগের দিকটা হচ্ছে আমাদের কমলা কালার এবং এসিও কি কমলা কালার। এবং সবুজ কালারের একটা জিনিস দেখতে পাচ্ছ ঠিক আমাদের স্পর্শক বরাবরই কাজ করছে, এটাই হচ্ছে আমাদের স্পর্শক ত্বরণ, যেটাকে তুমি একদম সবুজ কালারে দেখতে পাচ্ছ। তাহলে স্পর্শক ত্বরণটা স্পর্শক বরাবর বেগের দিকে কাজ করছে কেন, কারণ এখানে সময়ের সাথে সাথে বেগের মানটা বাড়ছে। তো আমি এখানে দিকটা দিচ্ছি ঠিক মতো, এই হচ্ছে ধরো আমাদের এখানে স্পর্শক ত্বরণের দিক, দ্যাট মিনস এটি। এবং ফাইনালি তুমি রেড কালারে আরেকটা তীর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের সেই নিট ত্বরণ যেটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যেখানে রেড কালারের তীরটা দেখতে পাচ্ছ, এটা একটা নিট ত্বরণ হিসেবে কাজ করে। তাহলে সবসময় মনে রাখবে আমাদের এখানে নিট ত্বরণ মানে নিট যে ত্বরণটা আছে এটা এই দুটো ত্বরণের জন্য গঠিত হয়। এখন এখানে মজার বিষয় হচ্ছে যদি আমাদের বস্তুর গতি কমা শুরু করে তখন নিট ত্বরণে কী অবস্থা হবে। ধরো আমাদের বস্তুর গতি কমে গেল, তখন কিন্তু গতির দিকের বিপরীত দিকে আমাদের এখানে স্পর্শক ত্বরণ বা এটি কাজ করবে এবং ওই মুহূর্তটাতে কিন্তু আমাদের নিট ত্বরণের মানও কি কমে যাবে বা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে সবসময় মনে রাখবে আমাদের নিট ত্বরণের মান বাড়তেও পারে অথবা কমতেও পারে। যদি আমাদের বস্তুর বেগটা বা রৈখিক বেগের মান যদি বাড়ে তাহলে নিট ত্বরণটা বাড়বে এবং যদি কমে তাহলে নিট ত্বরণটা কি কমবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে তোমাকে যদি আমি একটু দেখাই যে তুমি ধরে নাও আমাদের এখানে বস্তুর বেগের মানটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি বেগের মানকে কীভাবে প্রকাশ করা হয়, মডুলাস অফ ভি দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা দ্রুতি বলি। তাহলে সময়ের সাথে আমাদের যদি বেগের মানের পরিবর্তনটা হয় 0, তার মানে এখানে কোনো প্রকার কোনো স্পর্শক ত্বরণ কাজ করবে না, কেননা তুমি জানো ডি ভি মডুলাস ডিভাইড বাই ডিটি, এটাকে আমরা স্পর্শক ত্বরণ বা এটি দিয়ে প্রকাশ করি। তাহলে স্পর্শক ত্বরণ যখন 0 হবে তখন আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র বস্তুটার মধ্যে একটা সমরৈখিক বেগ কাজ করবে। আর এই সমরৈখিক বেগ কাজ করা অবস্থাতেও কিন্তু তার মধ্যে কেন্দ্রমুখী যেই ত্বরণটা আছে সেটা কাজ করবে। তাহলে আমি বলতে পারি না যে যখন কোনো একটা বস্তুর সময়ের সাথে বেগের মান পরিবর্তন হবে না বা সমরৈখিক বেগে যখন বস্তুটা এই বৃত্তাকার পথে চলবে
ওই কন্ডিশনে আমাদের এখানে নিট ত্বরণের যে মানটা থাকবে সেটা আসলে কেন্দ্রমুখী ত্বরণের মানের সমান হবে, অথবা নিট ত্বরণ যেভাবে কাজ করবে কেন্দ্রমুখী ত্বরণও কি সে একইভাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে একটা বিশেষ কন্ডিশন যেখানে বস্তুটা সুষম বৃত্তাকার গতিতে ঘুরবে, দ্যাট মিনস ইউনিফর্ম সার্কুলার মোশন অনুসারে ঘুরবে। তাহলে আমি একটু লিখে দিতে পারি, ইউনিফর্ম সার্কুলার মোশন বা সুষম বৃত্তাকার গতির জন্য আমাদের নিট ত্বরণের মান যা হবে কেন্দ্রমুখী ত্বরণের মানও কি তাই হবে, যেহেতু এখানে আমাদের এটি এর অবস্থান নেই। একই সাথে নিট ত্বরণের দিক যেদিকে কাজ করবে কেন্দ্রমুখী ত্বরণের দিকও কি ঠিক একই দিকে কাজ করবে, দ্যাট মিনস কেন্দ্রের দিকে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের নিট ত্বরণ, এবং এর সাথে সাথে আমরা আরও একটা ত্বরণ পড়ব যেটা তোমাদের অনেক পরিচিত, সেটাকে বলা হয় কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তো কৌণিক ত্বরণ সম্পর্কে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস তোমাদেরকে করিয়েছি, জাস্ট এখানে আমি খুব শর্টকাটে তোমাদেরকে বলছি, যদিও এটা বলার ইচ্ছে ছিল না, তারপর যেহেতু আমরা ত্বরণ নিয়ে কথা বলছি তাই আমরা কৌণিক ত্বরণটাকেও সাথে রেখেছি। কৌণিক ত্বরণকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, এবং সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো একটা ঘূর্ণমান বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। দ্যাট মিনস তোমরা এটা অলরেডি জানো, ডি ওমেগা ডিভাইড বাই ডিটি এটা আসলে কৌণিক ত্বরণের প্রকাশ, এবং কৌণিক ত্বরণটাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, গড় কৌণিক ত্বরণ হিসেবে বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ হিসেবে, তাই না? এবং তুমি এটাও জানো যে কৌণিক ত্বরণের দিক যেদিকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে যেই বৃত্তাকার তলে বস্তুটা ঘুরে সে তলের সাথে লম্ব বরাবর থাকে। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে বস্তুটা সেটার ইনিশিয়াল কৌণিক গতি যেটা, দ্যাট মিনস আদি কৌণিক বেগ যেটা সেটা ছিল কম, এবং শেষ কৌণিক বেগটা হচ্ছে বেশি। তো যখন আমাদের কৌণিক বেগটা বাড়তে থাকে তখন ওই কৌণিক বেগের দিক বরাবর আমাদের কৌণিক ত্বরণের দিকটা কাজ করে। আর তুমি এখানে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আমাদের এখানে যেটা ইনিশিয়াল বা আদি কৌণিক বেগ সেটা হচ্ছে বেশি, এবং শেষ কৌণিক বেগ যেটা সেটা হচ্ছে কম। ওই মুহূর্তটাতে আমাদের কৌণিক ত্বরণটা নিচের দিকে কাজ করবে বা কৌণিক বেগের বিপরীত দিকে কাজ করবে। তাহলে সহজ কথা, যখন আমাদের কৌণিক বেগের মানটা বাড়বে তখন কৌণিক বেগের দিকের সাথে কৌণিক ত্বরণ কাজ করবে, আর যখন কৌণিক বেগের মানটা কমবে তখন কৌণিক বেগের দিকের বিপরীত দিকে কৌণিক ত্বরণটা কাজ করবে। তো এগুলো আমরা অলরেডি তোমাদেরকে ওই ক্লাসে পড়িয়েছি, এবং একই সাথে তোমরা এটার বিষয়েও জানো যে তুমি দেখতে পাচ্ছ আমাদের আদি কৌণিক বেগটা একদিকে কাজ করে, শেষ কৌণিক বেগটা আরেক দিকে কাজ করে, তাহলে প্রথম দিক থেকে দ্বিতীয় দিকের দিকে আমাদের এখানে কৌণিক ত্বরণটা কাজ করবে। এবং তোমরা আরও একটা বিষয় এখান থেকে জানো, সেটা হচ্ছে কৌণিক ত্বরণ যেটা সেটাকে কিন্তু অন্যভাবে প্রকাশ করা হয়। কীভাবে প্রকাশ করা হয়? আলফা ইজ ইকুয়াল টু প্রকাশ করা হয় হচ্ছে কৌণিক বেগের পার্থক্য ডিভাইড বাই সময়ের পার্থক্য, এবং এই সময়ের পার্থক্যটাকে আমি যদি শূন্যের কাছাকাছি করি তবেই সেটা আমাদের কৌণিক ত্বরণ হিসেবে কাজ করবে, যেটাকে আমরা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বলে থাকি। তাহলে তখন আমরা কি করি? লিমিট দিই এবং ডেলটির মানটা জিরোর কাছাকাছি বসিয়ে দিই। তাহলে এটাকেও কিন্তু তোমরা কৌণিক ত্বরণের একটা সূত্র হিসেবে ধরতে পারো। তাহলে আমাদের এই কৌণিক ত্বরণটা কখনোই স্পর্শক বরাবর কাজ করবে না এবং কখনো কেন্দ্র বরাবর কাজ করবে না। এটা বৃত্তাকার পথ বরাবর হয় উপরের দিকে কাজ করবে, না হয় নিচের দিকে কাজ করবে। তাহলে এখানে একটা বিষয় আমি তোমাদেরকে তাহলে বলতে পারি, সেটা হচ্ছে তুমি যদি ব্যাসার্ধ ভেক্টরের দিকে তাকাও সেটা কিন্তু কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে ব্যাসার্ধ ভেক্টরের সাপেক্ষে কিন্তু আমাদের কৌণিক ত্বরণটা লম্বভাবে থাকবে, যেহেতু এটা উপরের দিকে কাজ করে। আবার তুমি যদি কেন্দ্রমুখী ত্বরণের কথা বলো সেটা কিন্তু কেন্দ্রের দিকে কাজ করে, তাই না? তাহলে কেন্দ্রমুখী ত্বরণ যেহেতু কেন্দ্রের দিকে কাজ করে, তার মানে সেটাও কি এই বৃত্তাকার পথের প্লেন বা তল বরাবর থাকছে। তার মানে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি এটাও হচ্ছে কৌণিক ত্বরণের সাথে সরাসরি লম্বভাবে কাজ করবে, কেননা কৌণিক ত্বরণের কাজই হচ্ছে বৃত্তাকার পথের সাথে লম্ব বরাবর থাকা। এবং তুমি যদি স্পর্শক ত্বরণের কথা বলো তাহলে তুমি দেখতে পাচ্ছ স্পর্শক ত্বরণটাও কিন্তু সরাসরি এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে, এবং এই স্পর্শক বরাবর যে স্পর্শক ত্বরণ এটি কাজ করে এটাও কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি কৌণিক ত্বরণের সাপেক্ষে লম্ব বরাবর কাজ করবে। তাহলে আমি বলতে পারি এটি বা স্পর্শক ত্বরণ এটাও কৌণিক ত্বরণের সাথে লম্ব বরাবর কাজ করে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কৌণিক ত্বরণটা সবার সাথেই মোটামুটি লম্ব বরাবর কাজ করে। একই সাথে আমাদের এখানে স্পর্শক বরাবর বেগ ভি বা রৈখিক বেগ ভি কাজ করে, এবং এই রৈখিক বেগের সাথেও কিন্তু আমাদের কৌণিক ত্বরণটা লম্ব বরাবর কাজ করবে। এখন কথা হচ্ছে, যখন কোনো একটা বস্তু ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তার কৌণিক বেগের পরিবর্তন হলেই কেবল কৌণিক ত্বরণ পাওয়া যায়, আদারওয়াইজ পাওয়া যায় না। তার মানে তুমি যদি বলো যে ডি ওমেগা এটার মানটা শূন্য, তার মানে সময়ের সাথে বা বলা যায় আমাদের এখানে কৌণিক বেগের পরিবর্তনের হারটা শূন্য, তখন কিন্তু আর কৌণিক ত্বরণ পাওয়া যাবে না। যখন কোনো একটা বস্তু সমকৌণিক বেগে চলবে, দ্যাট মিনস ওমেগার মানটা যখন ফিক্স থাকবে তখন কিন্তু তার মধ্যে কোনো কৌণিক ত্বরণ কাজ করবে না। দ্যাট মিনস সম্পূর্ণ বস্তুটা একটা সমকৌণিক বেগে চলবে, সেখানে কোনো কৌণিক ত্বরণ থাকবে না। কেবলমাত্র ওমেগার মানটা যখন আপ ডাউন করবে, দ্যাট মিনস একবার বাড়বে একবার কমবে, ওই সময়টাতে আমরা কৌণিক ত্বরণের উপস্থিতি পাবো। তাহলে কৌণিক ত্বরণটাকে পাওয়ার জন্য আমাদের অবশ্যই ওমেগার মানের
পরিবর্তন হতে হবে বা ওমেগার মানটা ভ্যারি হতে হবে বা মানে ভ্যারি করতে হবে, পরিবর্তন হতে হবে। কোনো সমকৌণিক বেগে গতিশীল কোনো একটা বস্তুর জন্য কৌণিক ত্বরণ থাকে না। তাহলে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন তার যদি কৌণিক বেগটা ফিক্স থাকে তখন তার মধ্যে কিন্তু কোনো কৌণিক ত্বরণ থাকে না, তারপরও কিন্তু বস্তুটা ঘুরতে পারে। তো এই হচ্ছে আমাদের এখানে মেইন কথা। তারপরে যেটা করব সেটা হচ্ছে সবগুলো ত্বরণের সমীকরণ আমরা এক নিমেষে দেখে ফেলি। চলো তাহলে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বা এসি। তাহলে এসি সমীকরণ কীরকম ছিল? ভি স্কোয়ার ডিভাইড বাই আর ছিল, যেখানে ভি হচ্ছে বেগের মান, আর হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। অথবা এটাকে আমরা লিখতে পারতাম কিভাবে? আমরা এটাকে লিখতে পারতাম ওমেগা স্কোয়ার ইন্টু আর করে। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের মান। এবং আমি যদি দিকের কথা বলি, দ্যাট মিনস ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে সেটা কীরকম ছিল? সেটা ছিল হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এটা ছিল মান, এবং মাইনাস আর ক্যাপ, এটা ছিল ব্যাসার্ধ ভেক্টরের দিক, দ্যাট মিনস দিকের বিপরীত দিক। এবং এটাকে আমরা অন্যভাবে লিখতে পারতাম মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর, যেটা আরের উপর একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতাম। তো এইভাবে আমরা এটাকে লিখতে পারতাম। তো এই দুটো প্রকাশ হচ্ছে কি, একটা হচ্ছে মানের প্রকাশ, একটা হচ্ছে দিকের প্রকাশ কেন্দ্রমুখী ত্বরণের জন্য। তারপর আমরা আরেকটা ত্বরণ দেখেছি, স্পর্শক ত্বরণ। স্পর্শক ত্বরণ ছিল হচ্ছে এটি, এবং এটিকে কীভাবে প্রকাশ করতাম? সময়ের সাথে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর রৈখিক বেগের মানের পরিবর্তনের হারকে আমরা এটি বলতাম বা স্পর্শক ত্বরণ বলতাম। তাহলে এখানে ডি দিব, তারপর হচ্ছে রৈখিক বেগের যে মান আছে সেই মানটাকে বসাবো, দ্যাট মিনস ভি মডুলাস, আর নিচে দিব কি ডিটি। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে স্পর্শক যে ত্বরণ ছিল তার সমীকরণ বা সূত্র। তারপর আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে নিট ত্বরণ। যেটা দেখো, নিট ত্বরণের সূত্র কিন্তু আমরা দেখিনি, বাট এখন আমরা দেখতে পারি। নিট ত্বরণ কী জন্য হয়? রৈখিক বেগের মানের পরিবর্তন এবং দিকের পরিবর্তনের জন্য হয়। কেননা রৈখিক ত্বরণের মানের পরিবর্তনের জন্য আমাদের স্পর্শক ত্বরণ কাজ করে, এবং রৈখিক বেগের দিকের পরিবর্তনের জন্য আমাদের কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে। তাহলে আমি সরাসরি ডি ডিটি অফ ভি এভাবে কিন্তু লিখতে পারি আমাদের নিট ত্বরণটাকে। তাহলে নিট ত্বরণের যে সূত্র সেটা হবে কি, সময়ের সাথে রৈখিক বেগের পরিবর্তনের হার হচ্ছে নিট ত্বরণ। এবং রৈখিক বেগের পরিবর্তন বলতে আমরা দুটো জিনিস বুঝবো, একটা হচ্ছে মানেরও পরিবর্তন বুঝবো, একটা হচ্ছে দিকেরও পরিবর্তন বুঝবো। ফাইনালি আমরা আরেকটা সূত্র দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ, দ্যাট মিনস আলফা। তাহলে আলফা সূত্রটা কী ছিল? সময়ের সাথে আমাদের কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হার হচ্ছে আলফা বা কৌণিক ত্বরণ। তাহলে এই চারটা ধরনের যে ত্বরণ দেখলাম, প্রত্যেকটা ত্বরণের জন্য এই কটা সূত্র কাজ করে। এবং ত্বরণগুলো যেহেতু ভেক্টর রাশি, তাই আমরা একটা কাজ করতে পারি, এখানে ভেক্টর সাইন দিতে পারি, এবং এখানে উপরে যে ত্বরণটা আছে এখানে আমরা মান হিসেবে কাজ করেছি, তার মানে এটা মান হিসেবে থাক। আর এখানে আমরা চাইলে ভেক্টর সাইন দিতে পারি, এটা তোমাদের ইচ্ছা, দিতেও পারো নাও দিতে পারো। তো এই হচ্ছে ত্বরণের সমীকরণ, এবং এভাবে আমরা 4 ধরনের ত্বরণ শেষ করলাম। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর
তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oidemi এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।